বন্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অবৈধ সম্পদ অর্জনে দুদকের প্রশ্নের মুখে আমির খসরু মাহমুদ। লেখক মুশতাকের মৃত্যু, সচিবালয়ের সামনে বিক্ষোভ। টিকা নেয়ার পর সংক্রমণ হলেও মাত্রা ও মৃত্যু ঝুঁকি কমাবে মত বিশেষজ্ঞদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব বর্ষে শুরু হলো অগ্নিঝরা মার্চ। দেখছেন এটিএন নিউজ। বেলা ৩টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত খবর। বিমা খাতে দুর্নীতি বন্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের আমানত নিয়ে কেউ যেন দুর্নীতি করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য বিমার প্রতিও। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। গত 10 বছরে আমরা অনেক দূরে গিয়েছি। জাতীয় বিমা দিবসের অনুষ্ঠান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাংলাদেশ অঞ্চলের প্রধান হিসেবে 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগ দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে শেখ হাসিনা জানালেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে এই বিমা কোম্পানিটির একটি যোগসূত্র আছে। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। কাজে এটা শুধু একটা বিমা কোম্পানি না, আমাদের রাজনৈতিক জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিমার সুফল সম্পর্কে জনসাধারণকে আরো আস্থাশীল ও সচেতন করার ব্যাপারেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। বিমার টাকা গ্রাহকেরা যেন ঠিকঠাকভাবে বুঝে পায়, সে ব্যাপারে যেমন জোর দিলেন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে এই খাতে দুর্নীতি বন্ধেও সতর্ক করলেন। অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়। এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে, কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। কাজে এখানে যে দুর্নীতিটা, এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। অনুষ্ঠানের শুরুতে বিমা খাতে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা এবং শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রদান করা হয়। 5ম শ্রেণীর ছাত্রী আফিয়া ফাহমিদা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় বিমা দিবস আজ। বিমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে প্রতি বছর 1 মার্চ সারা দেশে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে এবারও বিভিন্ন আয়োজনে দেশজুড়ে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে সরকার ও এ খাতের উদ্যোক্তারা। বিমা হলো নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোনো প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। বর্তমানে দেশের 2.25 কোটি মানুষ বিভিন্ন ধরনের বিমার আওতায় রয়েছেন। অবশ্য বাংলাদেশে এখনও বিমার বাইরে রয়েছে অনেক খাত, অনেক মানুষ। এমন পরিস্থিতিতে 1 মার্চ বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। আর দিনটিকেই প্রতি বছর বিমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা।
ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করেছি। এবছর জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বীমা শিল্পকে বাংলাদেশে সুসুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব। মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষা করে আমাদের কর্ম। আমরা চাই এই কর্ম পরিকল্পনা নিয়ে আপনারা এগিয়ে যান। যেভাবে বঙ্গবন্ধু এখানে কাজ করে গেছেন, আমরা আমাদের সেই দূরদর্শিতার সাথে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন। বীমা দিবস উপলক্ষে প্রতি বছর নানা আয়োজন থাকলেও করোনার কারণে এবার সেই সব আয়োজন সীমিত করা হয়েছে। সোমবার রাজধানীতে এই দিবসের আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বললেন, বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বীমা খাত। হরিজন্টালি অ্যাজ ওয়েল এজ ভার্টিক্যালি আমাদের দুই রকম ভাবেই আমাদেরকে অনেক ডিফেন্ডিং করতে হবে আমাদের ইন্স্যুরেন্স খাতকে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না 5 বছর। বন্ধ থাকবে নিজেদের নামে গাড়ি বাড়ি কেনাও। এমন বিধান রেখে ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত খসড়া চূড়ান্ত হচ্ছে শিগগিরই। গোলাম কাদির রব্বু রিপোর্ট। খসড়ায় বলা হচ্ছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃত খেলাপির তালিকা পাঠাবে বাংলাদেশ ব্যাংকে, আর তা চূড়ান্ত করবে বাংলাদেশ ব্যাংক। কারো আপত্তি থাকলে আপিল করা যাবে 30 দিনের মধ্যে। চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত হলে অনুমতি মিলবে না বিদেশ ভ্রমণে, দাওয়াত পাবেন না রাষ্ট্রীয় অনুষ্ঠানেও, থাকতে পারবেন না কোনো কোম্পানির পদেও। এমন সব পরিবর্তন আসছে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন 2017-তে, যার খসড়া এরই মধ্যে তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। চূড়ান্ত করেই তা অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রিসভায়। ব্যাংক কোম্পানি আইনটাকে আরো কিভাবে রোবাস্ট করা যায়, কিভাবে এটা একটা ভাইব্রেন্ট ইকোনমিতে আমরা উন্নত দেশ হচ্ছি, সেই উন্নত দেশের একটা কমপ্লায়েন্ট সোসাইটি, কমপ্লায়েন্ট কালচারের সাথে কিভাবে কম্প্যাটেবল হবে, এগুলো কিন্তু নিয়েই কিন্তু ব্যাংক কোম্পানি আইনটা সংশোধনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আইন পরিবর্তন করে এই ধরনের কঠোর ব্যবস্থাগুলা নিয়ে আসার যে উদ্যোগ, সেটা একটা বার্তা দিবে যে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার জন্য সরকার অনেক বেশি উদ্যোগী। আর্থিক খাত বিশ্লেষকরাও বলছেন এটা ভালো, তবে তারা প্রশ্ন তুলেছেন ইচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিত হবার প্রক্রিয়া নিয়েই। কারণ এ সংক্রান্ত 17 ধারায় কোনো পরিবর্তন আসছে না, যেখানে বলা আছে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলে ওই ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই পরিচালককে নোটিশ দেবে। কিন্তু যোগ সাজসে ব্যাংকগুলো সেই নোটিশ পাঠায় না বেশিরভাগ ক্ষেত্রেই, ফলে চিহ্নিতও হয় না ঋণ খেলাপি। যেসব জায়গায় ব্যত্যয় ঘটবে সেখানে দোষীদেরকে সময়ের মধ্যে বা সঠিক সময়ে জবাবদিহিতার মধ্যে এবং শাস্তির আওতায় আনা, সেই বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে হবে। খেলাপি সংস্কৃতির সাথে যাতে কেউ সম্পৃক্ত না হয় বা খেলাপি সংস্কৃতিকে আমরা না বলতে শিখি, এজন্য কিছু আইন কানুনের, ব্যাংক কোম্পানি আইনের কিছু কড়াকড়ি হয়তো বা আমরা বিভিন্ন ক্ষেত্রে অভিমত দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে। বিশ্লেষকরা এও বলছেন, কমিয়ে আনা দরকার এক পরিবার থেকে 4 জনের পরিচালক হবার সুযোগ, আর টানা 9 বছর পরিচালক থাকার মেয়াদও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্ধারিত সময় সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন আমির খসরু। পরে উপপরিচালক সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিএনপির এই নেতা। একই অভিযোগে তার স্ত্রী তাহেরা খসরু আলম এবং তার ভাইরা গোলাম সারওয়ারকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামীকাল তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে 2008 সালের 16 আগস্ট অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আমির খসরু মাহমুদকে তলব করে নোটিশ দিয়েছিল দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে তা সরাসরি খারিজ হয়ে যায়। অভিযোগের কোনো ভিত্তি নেই, সেটা আপনারা বুঝে নেন।
উদ্দেশ্যের ব্যাপারে সেটা আপনারা বুঝে নেন, আমার বলার কিছু নেই। আমার কোনো আয় বহির্ভূত কোনো সম্পদ নাই, পরিষ্কার কথা। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার 8 নেতাকর্মীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এর আগে তারা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক বন্দী অবস্থায় গত 25 ফেব্রুয়ারি রাতে মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠন জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন শেষে আজকের মতো ফিরে যান প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। করোনা প্রসঙ্গ। করোনার টিকা নেয়ার পরও সংক্রমণ হচ্ছে, তাহলে কি টিকা কাজ করছে না? তবে কি 2 ডোজ নেবার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়? এমন সব প্রশ্নের সহজ সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। করোনা টিকা নেওয়ার কারণে কোভিড-19 শনাক্তের পরীক্ষায় পজিটিভ হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে কোভিশিল্ড টিকার 2টি ডোজ নেওয়ার ন্যূনতম 14 দিন পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই করোনা টিকা নেওয়ার পরও মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হচ্ছে। দেশে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে 7 ফেব্রুয়ারি। এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছে 40 লাখেরও বেশি মানুষ। সম্প্রতি প্রথম ডোজ টিকা নেবার কিছুদিনের মধ্যেই কেউ কেউ করোনা পজিটিভ হবার প্রেক্ষিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা এর ব্যাখ্যা দিয়ে বললেন, শরীরে করোনা জীবাণু প্রবেশের পরপরই কেউ টিকা নিলে তার সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকবেই। একটা হতে পারে উনি আক্রান্ত অবস্থায় ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং লক্ষণটা ওনার ভ্যাকসিন গ্রহণ করার পরে এসছে। দ্বিতীয় সম্ভাবনাটি হচ্ছে উনি ভ্যাকসিন গ্রহণ করার প্রথম 2-3 দিনের মধ্যে আমরা দেখতে পাই ভ্যাকসিনেশনের সময় থেকে মাস্কখানা খুলে যেভাবে ছবি তোলা শুরু হয় এবং তারপরে যেভাবে দাওয়াত খাওয়া এবং সারা দেশ ঘোরা শুরু হয়, তাতে প্রথম 21 দিনে উনি এক্সপোজ হয়ে যান অনেক বেশি। অতএব এটা মোটেই ভ্যাকসিনের অকার্যকারিতা ইন্ডিকেট করে না, অথবা এটা ভুলভাবে প্রয়োগ হয়েছে, তার কোনোটাই না। এটি মূলত ভ্যাকসিন সম্পর্কে আমাদের যে বোধ বা জ্ঞান সেটির অস্পষ্টতা ইন্ডিকেট করে। টিকার এফেক্টিভিটি হতে 21 দিন লাগে মিনিমাম। রেস বিটুইন ভাইরাস অ্যান্ড ভ্যাকসিন। তো ভাইরাসটা আগে ঢুকেছে, ভাইরাসটা ওখানে, কিন্তু এই লোকের যে ভাইরাস ইনফেকশন হয়েছে এটা সিভিয়ার হবে না, মাইল্ড হবে, কারণ অ্যান্টিবডি ডেভেলপ করে যাচ্ছে। টিকার বুস্টিং ডোজ বা দ্বিতীয় ডোজ গ্রহণ করলে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে। প্রথম ডোজের পরে আমরা এখন বলেছি 8 সপ্তাহ গ্যাপ দিতে, তখন যদি আবার আরেকটা ডোজ দেওয়া যায় তাহলে ওটা খুব র্যাপিডলি অ্যান্টিবডি ডেভেলপ করে, মানে সপ্তাহখানেকের মধ্যে কিন্তু ফুললি ইমিউন হয়ে যাবে সে। মানুষটি তো আসলে প্রোটেকশন পাচ্ছে, হয় উনি আক্রান্ত হবেন না, যদি উনি আক্রান্ত হন ওনার মৃত্যুর সম্ভাবনা নেই, ওনার হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক কম, এমনকি ভর্তি হলেও জটিলতার সম্ভাবনা অনেক কম। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। করোনার টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির AIIMS হাসপাতালে সোমবার সকালে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নেন তিনি। তার টিকা নেওয়ার মাধ্যমে ভারতে শুরু হলো দ্বিতীয় ধাপের করোনা টিকাদান কর্মসূচি। টিকা নেওয়ার পর এক টুইট বার্তায় একটি ছবি পোস্ট দেন মোদী। বলেন, এটি সত্যি অভাবনীয় যেভাবে ভারতের চিকিৎসক ও বিজ্ঞানীরা করোনা মহামারীর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে জোরদার করছেন। টিকা দেওয়ার পর উপযুক্ত সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, আসুন সবাই মিলে ভারতকে করোনা মুক্ত করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব বর্ষের সন্ধিক্ষণে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার বার্তা নিয়ে শুরু হলো অগ্নিঝরা মার্চ। এ মাসেই জন্ম জাতির পিতার। 7ই মার্চ বাঙালি শুনেছিল কালজয়ী সেই ভাষণ। আবার এই মাসেই রক্তাক্ত কালরাত শেষে এসেছিল স্বাধীনতার ঘোষণা। বাঙালির হৃদয়ে উত্তাল মার্চের গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন
আরাফাত সিদ্দিকী। যার হাত ধরে বাঙালির স্বাধীনতার স্বপ্ন বুনন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন চলছে দেশ জুড়ে। এরই মধ্যে বিশ্বের একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ পা রাখছে 50 বছরে। তাই এবার 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু করে 26শে মার্চ স্বাধীনতা দিবস বাঙালির জন্য অন্যরকম উৎসব উদযাপনের। এদিকে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর আগেই বঙ্গবন্ধু কন্যা জাতিকে জানিয়েছেন আরও একটি সুখবর। বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে দেশের পরিচয় দেয় ইমার্জিং টাইগার হিসেবে, সেই বাংলাদেশের আজকের এ অর্জনের পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। বিশ্ব যার চূড়ান্ত রূপ দেখেছে 1971 সালের অগ্নিঝরা মার্চে। 70-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিতে হবে বলেই 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। এই ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে আপামর জনতা। পরদিন সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে মানচিত্র আঁকা পতাকা উড়িয়ে বাঙালি জানান দেয় তারা মনে মগজে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন। সেই থেকে 2রা মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস। 1971 সালের মার্চ মাসের 3 থেকে 6 তারিখ মাত্র 4 দিনে শুধু বিভাগীয় শহরগুলোতেই পাকিস্তানি জান্তা হত্যা করে প্রতিবাদী 197 জন বাঙালিকে। এর পরপরই 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে প্রতিটি বাঙালির হৃদয়ের ভাষা প্রতিধ্বনিত হয় বঙ্গবন্ধুর কণ্ঠে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তবে এর আগে থেকেই দফায় দফায় বৈঠক আর আলোচনার আড়ালে অস্ত্র এনে গণহত্যার এক নৃশংস পরিকল্পনা শুরু করে পাকিস্তান সরকার। 25শে মার্চ রক্তাক্ত সেই কালরাতে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায় বর্বর হায়নার দল। বন্দী করা হয় বঙ্গবন্ধুকে, তবে এর আগেই তিনি দিয়ে যান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। This may be my last message. From today, Bangladesh is independent. শুরু হয় মুক্তিযুদ্ধ। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ, বাংলাদেশ। বিশ্ব মোড়লদের প্রবল প্রতিরোধেও যে দেশ মাত্র 9 মাসে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ার এই পর্যায়ে বাজেট স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু। ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষককে গলায় ফাঁস দিয়ে হত্যা। বিমা খাতে দুর্নীতি বন্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অবৈধ সম্পদ অর্জনে দুদকের প্রশ্নের মুখে আমির খসরু মাহমুদ। লেখক মুশতাকের মৃত্যু, সচিবালয়ের সামনে বিক্ষোভ। টিকা নেয়ার পর সংক্রমণ হলেও মাত্রা ও মৃত্যুর ঝুঁকি কমবে মত বিশেষজ্ঞদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব বর্ষে শুরু হলো অগ্নিঝরা মার্চ। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বন্দরের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কালও চলবে এই অভিযান।
সকাল 10:15 থেকে পতেঙ্গার লালদিয়ার চরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন 6 জন ম্যাজিস্ট্রেট। এ সময় 1000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, নগরের পতেঙ্গা এলাকার লালদিয়ার চরের 52 একর ভূমিতে 2300 পরিবারের অন্তত 14,000 মানুষ বাস করে আসছিলেন। দুদিন ধরে সেখানে উচ্ছেদ অভিযান চলবে। এই অভিযানে 49 বছরে অবৈধভাবে গড়ে ওঠা কয়েক হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে বাড়ি, বিদ্যালয়, ক্লাব ঘর রয়েছে। উচ্ছেদ অভিযান শেষে 9 মার্চ বিস্তারিত প্রতিবেদন আদালতে জানানোর নির্দেশনা রয়েছে। আপনি এই দেশের মা বাপ, আপনি জনগণের মা বাপ, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন। আমাদের যে জনসাধারণ আছে তাদের আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি এটা আস্থার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি, এবং এটা বাংলাদেশের ইতিহাসে এই একমাত্র যে উচ্ছেদ যেটা হলো অত্যন্ত শান্তিপূর্ণ এবং স্বেচ্ছায় চলে যাচ্ছে। এখানে আমাদের কোনো প্রকার বল প্রয়োগ করতে হয়নি। ঝিনাইদহে এক হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষককে হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সকালে সদর উপজেলার গোপালপুরের একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাদ্রাসা শিক্ষক ইসমাইল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকতেন। ঝিনাইদহের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, হত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর হয়তো জানা যাবে। নিহত ইসমাইল সদর উপজেলার হলিধানি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণে আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস দেশের 6টি জেলার 5টি ইলিশ অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। রোববার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এই 2 মাস সারা দেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়, বিনিময় বা মজুত করা যাবে না। এই নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ নদ নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারী কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অভয়াশ্রম সংশ্লিষ্ট 6টি জেলার জাটকা আহরণে বিরত থাকা 2,43,778 জন জেলের জন্য 2 মাসের জন্য 80 কেজি করে 19,502 মেট্রিক টন বিজিএফ এর চাল বরাদ্দ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ভোলার ইলিশা চড়ার মাছঘাট থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। রুবেল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তো সেখানকার কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। জি ঝাঁকি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার ইলিশা মেঘনা নদীর কিনারায়। আপনি দেখতে পাচ্ছেন ভোলার ইলিশার এই মেঘনা নদীতে একেবারে শুনশান নীরবতা চলছে। আজ 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত 2 মাস যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা ভোলার ছেলেদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোলার ছেলেরা কেউই নদীতে যাচ্ছে না। এছাড়াও ভোলা জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য অফিসের 8টি নির্বাহী মোবাইল টিম এবং নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি। ভোলার এই 2টি অভয়াশ্রম রয়েছে। একটি হচ্ছে ভোলার এই ইলিশা থেকে, ইলিশার মেঘনা নদী থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত 100 কিলোমিটার। এই 2টি অভয়াশ্রমে যেন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, কারণ ইলিশের উৎপাদন এবং অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই প্রতি বছরই এই 2 মাস অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করে। কারণ হচ্ছে অক্টোবরের যে মা ইলিশ রক্ষার জন্য যে অভিযান দেওয়া হয়, সেই অভিযানটি পূর্ণতা পায় এই মার্চ থেকে এবং এপ্রিলের এই 2 মাসের অভিযানের মাধ্যমে। এই অভিযানের ফলে ইলিশগুলো তাদের
কিশোর বয়সের যে বয়সটা হয় তাদের সেই বয়সটা তারা পূর্ণতা পায়, এর মাধ্যমে তারা সাগরে গিয়ে আরও বড় হয়ে ধীরে ধীরে আস্তে এই অঞ্চলগুলোতে আবারও বিচরণ করে এবং এর ফলে ইলিশগুলো বড় হয় এবং এই অঞ্চলের ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে ভোলা জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতিমধ্যে 6,300 মেট্রিক টন ভোলার ৭৪,000 পরিবার জেলে পরিবারদেরকে 40 কেজি করে 4 মাস এই চাল দেওয়া হবে। সেই চালের মধ্যে ইতিমধ্যে 2 মাসের চাল 6,300 মেট্রিক টন চাল ভোলা জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে তিনি অতি শীঘ্রই এই চাল বিতরণের সকল ধরনের নির্দেশনা দিয়েছেন। কিছুদিনের মধ্যে ভোলার জেলেরা এই চাল পাবে। আমি অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে না, সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপ তারা বাস্তবায়নের জন্য সচেষ্ট আছেন। তাদের চালটা যেন সঠিক সময়ে বিতরণ করা হয়, সেখানে যেন কোনো অনিয়ম না হয়। সেই অনিয়ম হলে তাহলে তারা সে চালটা না পেলে তাহলে তারা বাধ্য হয়ে নদীতে যেতে হয়, কারণ তারা দাদনের টাকা নেয়। এই দাদনের টাকা নিলেই তারা বিভিন্ন এনজিওর টাকা থাকে, সেই টাকা পূরণ করার জন্য তারা বাধ্য হয়ে নদীতে যেতে হয়। সরকারের পক্ষ থেকে সকল ধরনের বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস দেশের 6টি জেলায় ইলিশ সহ অন্য সব মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে বিষয়ে ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের ভোলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বেড়েই চলেছে চালের দাম। কেজিতে 2-3 টাকা করে বাড়তে বাড়তে এখন মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী গত 1 বছরে মোটা চালের দাম বৃদ্ধির হার 37%। বেড়েছে মাঝারি ও চিকন চালের দামও। গত 1 সপ্তাহে মোটা, মাঝারি ও চিকন চাল নামে পরিচিত নাজিরশাইল ও মিনিকেট 2 ধরনের চিকন চালের দামই বেড়েছে। মাঝারি মানের চিকন চালের কেজি এখন 60 টাকা। নাজিরশাইল ও মিনিকেটের দাম 66 টাকার বেশি। গত সপ্তাহে 64 টাকা কেজি দরে বিক্রি হওয়া চাল এ সপ্তাহে 66 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে স্বর্ণা নামের মোটা ও মাঝারি চালের দামও বেড়েছে একই হারে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বগুড়ার মরিচের খ্যাতি সারা দেশে। লাভজনক মরিচ চাষের সঙ্গে ভাগ্য জড়িয়েছেন বগুড়ার নন্দীগ্রামের নারীরা। তাদের সংসারে ফিরেছে সুদিন। কৃষানীদের গ্রাম থেকে ফিরে শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা জানাচ্ছেন তাদের নারী কৃষিজীবীদের স্বাবলম্বী হওয়ার গল্প। নন্দীগ্রাম থেকে কাহালু যাওয়ার পথে এই দৃশ্য। মাঠে মাঠে মরিচ তুলছেন কৃষানীরা। দেখে মনে হয় চা গাছ থেকে পাতা তুলছেন নারীরা। কাঁচামরিচ তুলতে তুলতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গীতারানী জানালেন, পত্তন নেওয়া জমি থেকে গত 6 মাসে লাভ করেছেন 3 লাখ টাকা। জমি থেকে মরিচ তোলার জন্য পুরুষ নয়, তিনি নারীদের বেছে নিয়েছেন। গীতা শরীফারা এখন আর স্বামীর আয়ের দিকে তাকিয়ে থাকেন না। স্বামীর কাছে হাত পাতা লাগে না, কারো কাছে যাওয়া লাগে না, নিজের কামাই নিজেই খাই। ওই পাইকারি মনে করেন যে এটি বিক্রি হয়, আর মনে করেন যে জামাদার নিয়ে যায়। আমরা পরিশ্রম করে সংসার বাল বাচ্চালে সুখে শান্তি খাই। জমি থেকেই মরিচ কিনে নিয়ে যান পাইকাররা, যেমন এই শ্যামল। জমি থেকে বাজারে নিয়ে বিক্রি করে প্রতি কেজি মরিচে তার লাভ হয় 10 টাকার মতো। এখান থেকে মরিচ মনে করেন 40 টাকা কেজি বিক্রি করে 50-60 টাকা কেজি পাইকারি হয়। জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়াকে নিয়ে গড়ে ওঠা কৃষি অঞ্চলের 70% মরিচই উৎপাদন হয় বগুড়ায়। কৃষিতে দিন দিন নারীর অংশগ্রহণকে কৃষি অর্থনীতির জন্য শুভ লক্ষণ হিসেবে দেখছেন কৃষি বিজ্ঞানীরা। তারা আর্থিকভাবে মরিচ সংগ্রহ করে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে, কৃষকও উপকৃত হচ্ছে, এবং এই দ্বারা অব্যাহত থাকলে আমার মনে হয় একদিন নারী আরও আগায় যাবে। বগুড়া জেলাতেই 70% মরিচের আবাদ হয়েছে এবং এখানে উন্নত মানের মরিচের আবাদ হয় এবং কৃষকগণ
মরিচের আবাদ করে এবছর যথার্থই লাভবান হয়েছে। মরিচের লাল সবুজ রঙেই তৃপ্তির হাসি বগুড়ার নন্দীগ্রামের কৃষানীদের। সে হাসিতে সুন্দর আগামীর স্বপ্ন। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া। নিউজ আওয়ার পর্যায়ে আবারও বায়াজি ছিলের বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। নিন্দার মুখে মিয়ানমার জান্তা, সূচির বিরুদ্ধে আরেকটি মামলা। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেশের বাইরের আরো খবর জানাবো। মিয়ানমারে পুলিশের গুলিতে 18 জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সামরিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। মাথা নত না করে সোমবারও বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। এদিকে অং সান সুচির বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শুনানিতে অংশ নিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ 15 মার্চ, জানাচ্ছেন শাওন মাহফুজ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে রক্তে রঞ্জিত রাজপথ। রোববার দেশটির বিভিন্ন শহরে অন্তত 18 জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। এই ঘটনায় নিন্দা জানিয়ে সামরিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, ভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে এর প্রতি সম্মান জানাতে ও দমনপীড়ন বন্ধে মিয়ানমারের সেনাবাহিনীকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এক হবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টুইট বার্তায় বলেছেন, সামরিক সরকারের এই নৃশংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও সেনাবাহিনীর দমনপীড়নের সমালোচনা করেছে। মিয়ানমার সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে এরই মধ্যে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। অং সান সুচির বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ ও জনশান্তি বিনষ্টকারী তথ্য প্রকাশে উস্কানির অভিযোগ আনা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করা হয় সুচিকে। ভিডিওতে তাকে সুস্থ দেখা গেছে, তবে তার স্বাস্থ্য খানিকটা ভেঙে পড়েছে। আগামী 15 মার্চ শুনানির পরবর্তী তারিখ। অন্যদিকে জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সোমবারও বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে এদিনও টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে মিয়ানমার পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ায় আটক করা হয়েছে কয়েকজনকে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো খেলার খবর। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। তারাইল বাজার ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করে। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 6 বছর ধরে ঐতিহ্যবাহী এই আয়োজন হয়ে আসছে, যদিও করোনার কারণে 2020-এ এই প্রতিযোগিতা হয়নি। তাই 1 বছর বিরতির পর এবারের আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানিকগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী হাজারো মানুষ ভিড় করেন। মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয়, টাঙ্গাইলের নাগরপুর ও ভাদ্রা সহ আশপাশের এলাকা থেকে 30টি ঘোড়া অংশ নেয়। 4 ক্যাটাগরিতে প্রতিযোগীরা লড়াই করেন। ঘোড়াদৌড় দেখতে আসছি, অনেক ভালোই লাগতেছে, অনেকদিন পরে দেখলাম। আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, মানে এই দিনটা আমাদের খুব এনজয় হয়। সুন্দর ঘোড়া দাবার হইতেছে, সবাই দেখতেছে ভালো। ঘোড়াদৌড় দেখতে আমাদের ভালো লাগে, তাই বান্ধবীদের নিয়ে ঘোড়াদৌড় দেখতে এসেছি। ঘোড়াদৌড়টা কিভাবে হয় সেটা তো আর জানি না, আজকে এবারে ফার্স্ট আসলাম। প্রতিযোগীরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে যেখানেই আয়োজন সেখানেই হাজির হন তারা। ঘোড়া দৌড়ানো আমার খুব শখ, আমি সব জায়গায় ঘোড়া দৌড়াই। গিওর দৌলতপুর, মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ সব জায়গায় আমি ঘোড়া দৌড়াই। এদিকে আয়োজকরা বলেন, আগামীতে আরো বড় পরিসরে ঘোড়দৌড়ের আয়োজন করা হবে। বিনোদনের জন্য আমরা প্রতি বছর এটা আয়োজন করি এবং এই আনন্দ অব্যাহত থাকবো। আমরা একটা বছর শুধু করোনার কারণে আমরা বন্ধ রেখেছিলাম, যার ফলে মানুষ বিনোদন থেকে বঞ্চিত হয়েছে। প্রতিযোগিতার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
নিউজ আওয়ার শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বীমা খাতে দুর্নীতি বন্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অবৈধ সম্পদ অর্জনে দুদকের প্রশ্নের মুখে আমির খসরু মাহমুদ। লেখক মুশতাকের মৃত্যু, সচিবালয়ের সামনে বিক্ষোভ। টিকা নেয়ার পর সংক্রমণ হলেও মাত্রা ও মৃত্যু ঝুঁকি কমবে মত বিশেষজ্ঞদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব বর্ষে শুরু হলো অগ্নিঝরা মার্চ। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু। ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষককে গলায় ফাঁস দিয়ে হত্যা। নিন্দার মুখে মিয়ানমার জান্তা, সূচির বিরুদ্ধে আরেকটি মামলা। এই ছিল বেলা ৩টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এর, লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।